এবার মানবদেহে দেশীয় টিকা বঙ্গভ্যাক্সের প্রথম ট্রায়াল দেয়া হবে করোনায় আক্রান্ত না হওয়া ৬০ জনের দেহে। সফল হলে আগামী বছরের মাঝামাঝি আসবে বাজারে। রানওয়েতে বিমানের ধাক্কায় গরুর মৃত্যুর পরও টনক নড়েনি কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষের। কমেনি মানুষ ও পশুর অবাধ চলাচল, ঝুঁকি নিয়েই ফ্লাইটের ওঠানামা। টানা ৫ মাস বাড়ার পর ১২ কেজির এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম কমেছে ৮৫ টাকা। নতুন দর ১,২২৮ টাকা আজ থেকেই কার্যকর। এবং মুন্সিগঞ্জের মাওয়া আড়তে ইলিশের সমারোহ। ছুটির দিনে চাহিদার কারণে দাম চড়া। বগুড়ায় সবজি সরবরাহ বাড়ায় কমেছে দাম। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। টিকা না নেয়া ও করোনা আক্রান্ত হননি এমন 18 থেকে 55 বছর বয়সী 60 জনের ওপর হবে বঙ্গভ্যাক্সের প্রথম ট্রায়াল। প্রথম ধাপে দেশীয় ভ্যাকসিনটি সফল প্রয়োগ হলে পরে হবে বাকি দুটি ধাপের ট্রায়াল। সাফল্য পেলে আগামী বছরের মাঝামাঝি বাজারে আসতে পারে বঙ্গভ্যাক্স। বয়স হতে হবে 18 থেকে 55। দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন না, এখনও নেওয়া হয়নি করোনার টিকা। এছাড়া মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হলেও শরীরে অ্যান্টিবডি তৈরি হয়নি এমন বাংলাদেশি জনগোষ্ঠীর শরীরে প্রয়োগের মাধ্যমেই শুরু হচ্ছে দেশীয় করোনা ভ্যাকসিন বঙ্গভ্যাক্সে মানবদেহে প্রয়োগের প্রক্রিয়া। উদ্ভাবক প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের হয়ে ক্লিনিক্যাল ট্রায়াল করছে সিআরও বাংলাদেশ। এরই মধ্যে বিএমআরসির অনুমোদনও পেয়েছে প্রতিষ্ঠানটি। তাদের দাবি, বানরের দেহে ট্রায়ালে কাঙ্ক্ষিত মাত্রার অ্যান্টিবডির প্রমাণ পেয়েছেন তারা। সেক্ষেত্রে এবারের অপেক্ষা শুধু ওষুধ প্রশাসনের রেগুলেটরি অ্যাপ্রুভালের। সেজন্য প্রয়োজনীয় কাগজপত্র শীঘ্রই জমা হবে সংশ্লিষ্ট দপ্তরে। ওষুধ প্রশাসনের ডকুমেন্ট জমা দেওয়ার পরে তারা আমাদেরকে যখন অনুমোদনটি দিবে, তারপর পরই আমরা আশা করছি ট্রায়ালটি শুরু হবে। 60 জন সুস্থ মানুষের দেহে ভ্যাকসিনটি প্রয়োগ করা হবে। এই 60 সংখ্যাটি নির্ধারণের ক্ষেত্রে আমরা ফাইজার এবং মডার্না ক্লিনিক্যাল ট্রায়ালের দিকে খেয়াল রেখেছিলাম, কারণ ফাইজার এবং মডার্না দুটোই হচ্ছে আপনার mRNA ভ্যাকসিন। নিয়ম অনুসারে বাণিজ্যিক কার্যক্রমের আগে 3 ধাপে দিতে হবে ক্লিনিক্যাল ট্রায়াল। ফলাফলের ভিত্তিতে অনুমোদন সাপেক্ষে বাকি ধাপ। আমরা ফেজ 1 স্টাডিটা এখন করব। ফেজ 1-এর অনুমোদন সাপেক্ষে ফেজ 2 এবং সেটার সাপেক্ষে ফেজ 3 করব। থার্ড ফেজটা হচ্ছে ডিপেন্ড করে আপনার রেগুলেটরি অথরিটির উপরে। যেমন ফাইজার তারা 30,000 স্যাম্পল সাইজ নির্ধারণ করেছিল, কিন্তু 8 থেকে 9,000 ডাটা যখন চলে এসছে তখন তারা অনুমোদন পেয়ে গেছে। ভারত কী করেছে কোভ্যাক্সিনের ক্ষেত্রে, তারা কোনো ফেজ 3-তে যায়নি, তারা মানুষকে দেওয়া শুরু করেছে, পাশাপাশি ফেজ 3 হয়েছে এবং একসময় ফেজ 3 হয়ে গেছে। 3 ধাপেই ঠিকঠাক থাকলে 2023 সালের মাঝামাঝিতেই মিলবে বাংলাদেশের ভ্যাকসিন বঙ্গভ্যাক্স। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে বিমানের ধাক্কায় দুটি গরুর মৃত্যুর পরও টনক নড়েনি কর্তৃপক্ষের। এখনও রানওয়ের পাশে অবাধে বিচরণ করছে গরু, ছাগল ও কুকুর। অরক্ষিত সীমানা প্রাচীর ও ছেঁড়া কাঁটাতারের বেড়া দিয়ে ঢুকে রানওয়ে পার হচ্ছে মানুষ, খেলা করছে শিশুরা। এমন ঝুঁকির মধ্যে বিমানবন্দরটিতে প্রতিদিন ওঠানামা করছে 40টি যাত্রীবাহী ফ্লাইট। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বৃহস্পতিবার দুপুর 2:30 কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করছে যাত্রীবাহী বাংলাদেশ বিমান। ঠিক রানওয়ের পাশে বিচরণ করছে এক গাদা ছাগল। একই স্থানে গেল মঙ্গলবার রানওয়েতে বিমানের ধাক্কায় আঘাত পেয়ে মারা যায় দুটি গরু। বিমানবন্দরের নিরাপত্তার জন্য দেয়া হয়েছে কাঁটাতারের বেড়া, কিন্তু কয়েকটি অংশে কেটে ফেলা হয়েছে কাঁটাতার, যা দিয়ে অবাধে প্রবেশ করছে মানুষ, কুকুর, গরু ও ছাগল। হেঁটে পার হচ্ছে রানওয়ে। বল নিয়ে খেলছে শিশুরাও। নিরাপত্তার দায়িত্বে একজন আনসার সদস্য থাকলেও তিনি নির্বিকার। এখানে ফাঁকা আছে তো, ফাঁকা দিয়ে মানে ছাগল ঢুকে আমরা দূরে দিই, মানুষ আসতে চায় আমরা বাইর করে দিই, আমরা আসতে দিই না। বিমানবন্দরের অনেকাংশে নেই সীমানা প্রাচীর, তাই দ্রুত যাতায়াতের জন্য রানওয়েকে সড়ক হিসেবে ব্যবহার করছে অনেকেই। এজন্য বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তা রক্ষীদের গাফিলতি রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এরা এখানে ডিউটি ঠিকমতো করে না, তার জন্য এখানে গরু, ছাগল, লোক এরা ঢুকতে পারে বিমান ল্যান্ড করতে। কাটাতারিটা ফাঁকা আছে, এই জায়গায় গরু চলাফেরা করে,
এবং মানুষ সবসময়ের জন্য যাতায়াত করে। বিমানের যাত্রীরাও বলছেন বিমানবন্দরের অব্যবস্থাপনা দূর করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার। চারপাশ থেকে ঘেরাও করা উচিত, সেগুলো করা হচ্ছে না বিধায় অনেক মানুষজনও এই রানওয়েতে ঢুকে যাচ্ছে। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনের এই কর্মকর্তা জানালেন সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এয়ারপোর্টের জন্য পুরো একটি এপিবিএন ব্যাটালিয়ন এখানে দেয়া যায় কিনা অন্যান্য এয়ারপোর্টের মতো, এই বিষয়টি আমরা আমাদের উপরের লেভেলে জানাবো। কক্সবাজার বিমানবন্দরে উড্ডয়নের সময় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের ধাক্কায় 2টি গরু মৃত্যুর ঘটনা তদন্তে বুধবার 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। প্রত্যাহার করা হয় আনসারের 4 জন সদস্যকে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বদলে যাওয়া ভাষাঞ্চলে রোহিঙ্গারা পেয়েছেন উন্নত জীবন। আলহেরা সুপারমার্কেট ও আইল্যান্ড মলে মিলছে কাপড়, প্রসাধনী, সাংসারিক জীবনের সবকিছুই। সেই খবর জানাতে সরাসরি চলে যাচ্ছে রিপোর্টার কমলের কাছে। তিনি আছেন ভাষাঞ্চলে। কমল। ধন্যবাদ মামুন। এই রোহিঙ্গা ব্যবস্থাপনায় জাতিসংঘ সব বিদেশি এনজিওগুলিকে সম্পৃক্ত করার জন্য সব ধরনের ব্যবস্থা কিন্তু সরকার নিয়ে রেখেছে। আমরা দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে 5 তারিখে মানে স্থাপনা হচ্ছে। আমরা এখন আসছি যে যারা বিদেশি এনজিও কিংবা জাতিসংঘের কর্মকর্তারা আসবেন তাদেরকে আকৃষ্ট করে তাদের জীবনযাত্রা উন্নত করার যে জীবন ধারণের যে উপকরণগুলো সেগুলো কিন্তু নিশ্চিত করার জন্য এখানে কিন্তু আরেকটি উন্নত মানের সুপার শপ গড়ে তোলা হয়েছে, যার নাম আইল্যান্ড মল। ভাষাঞ্চলের একটি অংশে কিন্তু আইল্যান্ড মলের অবস্থান। সেই আইল্যান্ড মলে যেমন সুপার শপ রয়েছে উন্নত মানের রেস্টুরেন্ট রয়েছে, সেলুন এবং লন্ড্রি, অর্থাৎ যা যা ব্যবস্থা প্রয়োজন তার কিন্তু সব কিছু নিশ্চিত করা হচ্ছে এখানে। আমি একটু কথা বলবো যে আইল্যান্ড মল যে ব্যবস্থাপনা হচ্ছে বা যে 5 তারিখে মানে যে স্থাপনগুলো হচ্ছে সেগুলোর সহকারী ম্যানেজার রেজওয়ান ভাই, আপনার কাছে জানতে চাইবো এই যে বিদেশিদের আকৃষ্ট করার জন্য, জাতিসংঘ আকৃষ্ট করার জন্য এখানে কি কি ব্যবস্থা রাখা হয়েছে? ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। আসলে আমাদেরটা হচ্ছে জিটেক আইল্যান্ড রিসোর্ট এবং জিটেক যে সোলারের একটা অঙ্গ প্রতিষ্ঠান এবং আইল্যান্ড মল। আসলে এখানে বিদেশি সংস্থা, দেশি অনেক এনজিও সবাই আসবে, তো তাদের জন্য তো থাকা খাওয়া বিভিন্ন সুযোগ সুবিধা লাগবে। যদিও এটা ভবিষ্যতে আমাদের আরও অনেক ডেভেলপ হবে, কিন্তু এই মুহূর্তেও যা আছে যথেষ্ট সুযোগ সুবিধা, সেগুলো হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, যাতে বিদেশিরা বাংলাদেশিরা সবাই খেতে পারে। এবং আমাদের যে একটা বলতে গেলে এটা 3 স্টার 4 স্টার ক্যাটাগরির হোটেল, এবং আরও ডেভেলপ করা হবে। 40টা এখন হলো প্রায় 20টা রুম, এদিকে বিভিন্ন এগুলোকে ক্লাস্টার বলে, ছোটোখাটো রুম সাধারণ মানুষের থাকার জন্য এগুলো, এবং আমাদের সুপার শপ। মানে ওনাদের আসলে এখানে গেস্টগুলো আসবে কি বাজার করবে, খাওয়া দাওয়া করবে, থাকবে, সব কিছুর জন্য উন্নত মানের অ্যাকোমোডেশন, যেটা 4 স্টার ক্যাটাগরি, এবং আরও 5 স্টার ক্যাটাগরি হচ্ছে যেটা সুইমিং পুল, টেনিস কোর্ট, এগুলো আস্তে আস্তে সরকারি বেসরকারি সংস্থাগুলো করবে। আর আমাদের এখন আমরা যা দিচ্ছি সেলুন, রেস্টুরেন্ট, তারপরে ক্যাটারিং সার্ভিসও আমরা দিচ্ছি, টেকওয়ে সার্ভিস। এখানে আমরা দেখলাম জাতিসংঘ যারা কর্মকর্তা আসেন, কত 60 জন কর্মকর্তার অবস্থান আছে ভাষাঞ্চলে, তারা কি আপনার দোকানে আসছেন, কি আপনার শপিং মলে আসছেন কিনা, বা দেখে কি বলছেন? না, এটা দেখে বলছেন ওনারা আসলে বেশিরভাগ ইম্পোর্টেড আইটেমের কথাও বলেন। অলরেডি সেগুলো আমাদের প্রসেসিংয়ে অলরেডি এসে পড়েছে, আমরা এগুলো সাজানো বাকি। তারপরে বাংলাদেশের কোন জিনিসটির প্রতি তাদের প্রতি আকৃষ্ট হচ্ছে যারা জাতিসংঘের কর্মকর্তাদের প্রতি? আসলে কি এরা পরিবেশ, যে এইখানে একটা রিমোট এরিয়াতে যে এত সুন্দর সুযোগ সুবিধা, মানে আমাদের আন্তরিকতা, এটা তারা খুব আকৃষ্ট, এবং তারা আমাদের এনভায়রনমেন্টের সাথেও এবং আমাদের যে খাবার দাবার এগুলোর সাথেও তারা খুব অ্যাডজাস্ট করে নিচ্ছে, তারা খুব ফ্রেন্ডলি। হ্যাঁ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে ভাষাঞ্চলে আইল্যান্ড শপিং মল গড়ে তোলা হচ্ছে বা গড়ে তোলা হয়েছে, এবং যে 5 তারিখে স্থাপনাগুলো হচ্ছে সেটি তদারকি করছেন রেজওয়ান। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন জাতিসংঘের কর্মকর্তারা এসে কিন্তু এখান থেকে কেনাকাটা করছেন। অর্থাৎ বলা চলে ভাষাঞ্চল যেটি বদলে যাওয়া, ভাষাঞ্চল যে কথা বলছি আমরা 1 বছরে বদলে গেছে যে ভাষাঞ্চল, যেখানে কিন্তু আন্তর্জাতিক মানের শপিং মল গড়ে উঠেছে, 5 তারিখে মানে স্থাপনা হচ্ছে তার সর্বশেষ। অর্থাৎ বলা চলে জাতিসংঘ এবং বিদেশি এনজিওগুলিকে আকৃষ্ট করার জন্য সব ধরনের ব্যবস্থা গড়ে উঠেছে এই ভাষাঞ্চল। তার একটি উদাহরণ হলো এই আইল্যান্ড মলটি। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন ও পণ্য প্রদর্শনে ডিসপ্লে সেন্টার করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বৃহস্পতিবার সকালে পর্যটন ভবনে এসএমই পণ্য মেলা 2021 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 8 দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করার কথা রয়েছে। 311টি এসএমই প্রতিষ্ঠান 325টি স্টলে নিজেদের তৈরি পণ্য প্রদর্শন করবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী 5 থেকে 13 ডিসেম্বর এ মেলায় পণ্য প্রদর্শনী ছাড়াও উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন বিষয়ে 4টি সেমিনারের আয়োজন করা হবে। প্রয়োজন বোধে আমরা সরকার তাদেরকে সেই সক্ষমতা অনুযায়ী অবশ্যই আমরা রিফিনান্সিং করব, তাদেরকে অন্যান্য করব, যে এক্ষেত্রে যাতে তারা পার্মানেন্ট কোথাও এই ডিসপ্লে সেন্টার এগুলি যদি তৈরি করার মতো থাকে
যেটা আপনার বাজার যাতে মধ্যস্বত্বভোগীদের যাতে কোনো রকম দৌরাত্ম না থাকে, অবশ্যই এসএমই ফাউন্ডেশন সেই ধরনের পেতে পারে ভবিষ্যতে অবশ্যই। চলতি বছর টানা 5 মাস দাম বাড়ানোর পর দেশের বাজারে কমল সিলিন্ডার গ্যাসের দাম। 12 কেজির সিলিন্ডার গ্যাসের দাম গত মাসের চেয়ে 85 টাকা কমিয়ে 1228 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জ্বালানি কমিশন। আজ থেকেই কার্যকর হবে নতুন এই দর। দেশের বাজারে যে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয় তা পুরোটাই আমদানি নির্ভর, তাই এর দামও নির্ধারণ করা হয় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে। সৌদি আরামকোর সঙ্গে সমন্বয় করতে গিয়েই চলতি বছরে টানা 5 মাস বাড়ানোর পর ডিসেম্বরে এসে 12 কেজির 1 সিলিন্ডার গ্যাসের দাম কমানো হলো 85 টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1228 টাকা। ভোক্তা পর্যায়ে প্রতি 12 কেজি বোতলজাতকৃত এলপিজির মূসক সহ মূল্য 1228 টাকায় সমন্বয় করা হয়েছে। গত মাসে এটা ছিল 1313 টাকা। এই মাসে কম হয়েছে এবং তাতে মূল্য দাঁড়িয়েছে 1228 টাকা। বৃহস্পতিবার মূল্য নির্ধারণ নিয়ে বাংলাদেশ এনার্জি কমিশন আয়োজিত বৈঠকে জানানো হয়, জনগণকে স্বস্তি দিতেই সৌদি আরামকো যেদিন জ্বালানির নতুন দাম নির্ধারণ করেছে এর পরদিনই দেশের বাজারে দামের সমন্বয় করা হলো। সৌদি সিপির মূল্যে যেটা অনেক উঁচু মূল্য ছিল কিছুটা কমে আসছে, সেটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ, আমাদের লাইসেন্সিদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যত তাড়াতাড়ি আদেশটি জারি হবে তাহলে সরবরাহটি তত তাড়াতাড়ি সম্ভব হবে। তবে এবারও অপরিবর্তিত রাখা হয়েছে পাইপলাইনের গ্যাসের দাম। কমিশনের তথ্য মতে গত জুন মাসে 12 কেজি 1 সিলিন্ডার গ্যাসের দাম ছিল 842 টাকা, যা 5 দফায় বেড়ে নভেম্বরে এসে দাঁড়ায় 1313 টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শীতের তীব্রতা বাড়তেই বগুড়ার হাটবাজারে বেড়েছে সবজির সরবরাহ, ফলে পাইকারি বাজারে সবজির দাম কিছুটা কমেছে। এরপরও গেল বছরের তুলনায় এবছর ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। বগুড়া থেকে জুম্মান সাদিক জাবরিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবুল কালাম আজাদ। কুয়াশার চাদর মুড়ি দিয়ে পূর্ব আকাশে উঁকি দিচ্ছে সূর্য। আলসামি ভেঙে শীতের মধ্যেই বগুড়ার মহাস্থান হাটে আনাগোনা কৃষক, পাইকার আর মহাজনদের হাঁক ডাকে সরব হয়ে ওঠে সবজির এই পাইকারি হাট। বেড়েছে ফুলকপি, বাঁধাকপি সহ শীতকালীন সবজির সরবরাহ, এতে দামও কিছুটা কমেছে। তারপরও গোটা মৌসুম বিবেচনায় দাম নিয়ে মুখের হাসি বিলীন হয়নি চাষিদের। না, দাম নাই, দাম নাই। এই মরিচের পটটা 25 টাকা, বিক্রি 20 টাকা। গাজর 50 টাকা কেজি বিক্রি হলে আমাদের কিছু লাভ হবে। এবারকার ফসল একটু লাভজনক হবে। আগাবারে এখানকার সময় 400 দেলে আনি, 300 দেলে আনি, এবারে একটু দাম আছে। গত বছরের চাইতে এই বছর ফলনও ভালো আছে, দামও ভালো। 300 বছর পুরনো এই হাটে সপ্তাহে প্রায় 3000 মেট্রিক টন সবজির কেনাবেচা হয়। সামগ্রিক দাম বিবেচনায় এবছর গত 2 বছরের তুলনায় ভালো দাম পেয়েছেন বলছেন চাষিরা। তাতে করে ফসলের খরচ বাদ দিয়েও হাতে থাকবে কিছুটা উদ্বৃত্ত অর্থ। জুম্মান সাদিক জাভলিন, সময় সংবাদ, মহাস্থানহাট, বগুড়া। এমইএল গ্রুপের স্যানিটারি ওয়্যার ডিসপ্লে সেন্টার এমইএল মার্টের উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি রাজধানীর কুড়িল প্রগতি সরণিতে এমইএল গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ নূর মোহাম্মদ এই ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মডার্ন ইলেকট্রিক্যাল ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসাইন, হেড অব বিজনেস স্যানিটারি ওয়্যার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুল্লাহ সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে জানানো হয়, ইউরোপীয় ডিজাইনে প্রস্তুতকৃত সর্বশেষ আধুনিক প্রযুক্তির মার্কুইস স্যানিটারি ওয়্যার, পানির পাম্প, কিচেন সিল্ক ও ওয়াটার পিউরিফায়ার পণ্যের প্রদর্শনী করা হয়েছে ডিসপ্লে সেন্টারটিতে। বিশ্বের শীর্ষ অর্থনীতির 2 দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধি কমিয়ে নতুন করে পূর্বাভাস দিয়েছে 38টি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও উন্নয়ন বিষয়ক সংস্থা OECD। সংস্থাটি বলছে, চলতি বছর মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধি হবে 5.6, আগামী বছর 3.7 এবং 2023 সালে 2.4%। আগে 2021 সালের জন্য এই প্রবৃদ্ধি 6 ও 2022 সালের জন্য 3.9% হবে বলে ধরা হয়েছিল। আগের চেয়ে কিছুটা কমিয়ে এবার সংস্থাটি 2021 ও 2022 সালের জন্য চীনের প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে, যথাক্রমে 8.1 ও 5.1%। বিভিন্ন দেশে করোনা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য ঋণ দেওয়ার উচ্চ প্রবণতার কারণে প্রবৃদ্ধি কিছুটা কমিয়ে পূর্বাভাস দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। কাতারে আবারও ঘুরে দাঁড়াচ্ছে প্রবাসী বাংলাদেশিদের রেস্টুরেন্ট ব্যবসা।
দেশটিতে সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসী এই ব্যবসার সাথে জড়িত। করোনার কারণে দীর্ঘদিনের ক্ষতি কিছুটা কাটিয়ে আবারও নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত প্রবাসী ব্যবসায়ীরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কাতারে করোনার কারণে দীর্ঘদিন রেস্টুরেন্ট ব্যবসায় ছিল ধস। এতে বিপাকে পড়েছিলেন প্রবাসী বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। দেশটিতে বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় আবারও ঘুরে দাঁড়াচ্ছে রেস্টুরেন্ট ব্যবসা। 2022 সালের ফুটবল বিশ্বকাপ সামনে রেখে অনেকে আবার নতুন করে শুরু করেছেন এই ব্যবসা। ভালোভাবে ঘুরে দাঁড়ানোর আশা তাদের। করোনার কারণে আমরা অনেক লস হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে। এখন আমরা নতুন করে ফিরোজ আব্দুল আজিজ এখানে ভালো করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি। মোটামুটি হোটেল বিজনেসগুলো অনেক ভালো হইতেছে, এই কারণে মোটামুটি অনেক বাংলাদেশি ভাইয়েরা হোটেল ওপেন করতেছে। মোটামুটি এখন ব্যবসা পরিস্থিতি খুবই ভালো। আলহামদুলিল্লাহ করোনার অবস্থা খুবই ভালো, ব্যবসা বাণিজ্য খুবই ভালো যাইতেছে। সে উপলক্ষে আমরা একটা রেস্টুরেন্ট চালু করলাম। কাতারের বিভিন্ন সিটিতে বাংলাদেশিদের মালিকানাধীন প্রায় 500 রেস্টুরেন্ট রয়েছে। ধারণা করা হচ্ছে এই খাতে ভিনদেশি ও স্বদেশি রেস্টুরেন্টে কর্মরত রয়েছেন 10,000-এর বেশি বাংলাদেশি। সময় সংবাদ, কাতার। আয়ারল্যান্ডে রেস্টুরেন্ট পরিচালনায় মানতে হয় খাদ্য নিরাপত্তার কঠোর আইন। সব নিয়ম মেনে সুনামের সঙ্গে দেশটিতে ব্যবসা করছেন বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। আয়ারল্যান্ডের রেস্টুরেন্ট ব্যবসা চালুর জন্য প্রতিটি ধাপেই রয়েছে কঠোর আইন। খাবারে কোনো ধরনের ভেজাল বা গুণগত মান খারাপ হলে জেল জরিমানা সহ রেস্টুরেন্ট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। আইন মেনে রেস্টুরেন্টগুলো সঠিকভাবে চলছে কিনা তা দেখভালের জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা প্রায় পরিদর্শন করেন রেস্টুরেন্টগুলোয়। কোনো ধরনের ভেজাল পেলেই করেন জরিমানাও। তবে দেশটিতে কঠোর আইন মেনেও সুনামের সাথে সফলভাবেই রেস্টুরেন্ট ব্যবসা করে আসছেন অনেক বাংলাদেশি ব্যবসায়ী। এ খাতে অপার সম্ভাবনার কথাও তুলে ধরেন তারা। হেলথ সেফটি মাইনে আমাদের ব্যবসা বাণিজ্য করতে হয়, আমাদের মনিটরিং করা হয় প্রতি মাসে মাসে আইসা হেলথ সেফটির লোকদের। এর জন্য আমাদের খানার মান উন্নত করতে হয় এবং উন্নতভাবেই আমাদের চলতে হয়। 100% আমরা সেবা দিই হেলথের। আমাদের হেলথ কোর্স করছি আমরা এদিকে মানে অনেক মেনটেন করে চলে। এইসব দেশে বিজনেস করতে গেলে আপনার হেলথ অ্যান্ড সেফটি সম্পর্কে খুব একটা ভালো আইডিয়া রাখতে হবে। খাদ্য নিরাপত্তায় কঠোর আইন ও তার সঠিক প্রয়োগের জন্য সম্প্রতি গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্স কর্তৃক উচ্চ খাদ্য নিরাপত্তায় 1 নম্বর দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় আয়ারল্যান্ডকে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এবার মানবদেহে দেশীয় টিকা বঙ্গভ্যাক্সের প্রথম ট্রায়াল দেয়া হবে। করোনায় আক্রান্ত না হওয়া 60 জনের দেহে সফল হলে আগামী বছরের মাঝামাঝি আসবে বাজারে। রানওয়েতে বিমানের ধাক্কায় গরুর মৃত্যুর পরও টনক নড়েনি কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষের। কমেনি মানুষ ও পশুর অবাধ চলাচল, ঝুঁকি নিয়েই ফ্লাইটের ওঠানামা। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।